এখনো অবধি আমরা যেটা যেটা কভার করেছি সেটা কি না, আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ফার্স্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সম্বন্ধে পড়েছি। হুম। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি বোঝায়, রিফ্র্যাক্টিভ ফিজিক্যাল মিনিং অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি না, মিউ ইকুয়ালস টু আমরা কি জানি সি বাই ভি, যেখানে সিটা কি না ফ্রি স্পেসে লাইটের স্পিড, এবং ভিটা কি যে মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা বলছি সেই মিডিয়ামে লাইটের স্পিডের কথা বলা হচ্ছে। ওকে, দেন এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কারণে তারপরে তার তো এইটার রিলেটেড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যখন আছে তখন কি পড়ছি রিফ্র্যাকশন, অবভিয়াসলি রিফ্র্যাকশন যে ফেনোমেননটা সেই ফেনোমেননটা পড়ছি বলেই আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সম্বন্ধে জানতে পারছি। তো এরপরে আমরা কি পড়লাম, মেইন একটা বড় টপিকের মধ্যে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কি না, আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ল্যাটেরাল শিফট, ল্যাটেরাল শিফট। ওকে, পার্শ্ব সরণ। ওকে, তো পার্শ্ব সরণ পড়েছি, এর পরে আমাদের কি আছে সেটা জানতে হবে। আচ্ছা, একটা ফেনোমেনন আমরা জানি যে যদি কি হচ্ছে, স্টার্ট করে দিচ্ছে আর দেখতে হবে কোনো একটা, ধর কি হচ্ছে না, একটা এখানে একটা হচ্ছে ডেন্সার মিডিয়াম আছে। ওকে, আর এটা হচ্ছে ডেন্সার ডেন্সার মিডিয়াম, ঠিক আছে, আর এটা কি রেয়ারার মিডিয়াম, ঠিক আছে, রেয়ারার মিডিয়াম। ওকে, এইবারে লাইট ধরে নেওয়া যাক যে এখানে একটা অবজেক্ট আছে। ওকে, তাহলে অবজেক্টকে আমরা কিভাবে দেখতে পাই না, অবজেক্ট যখন এখানে থাকে আর এখানে কি হচ্ছে না, এখানে হচ্ছে চোখ আছে, তো লাইট যখন এখানে ডিরেক্ট পৌঁছবে, দেন এখানে ব্রেন আছে, ঠিক আছে, ব্রেনের সিগন্যাল পৌঁছবে দিয়ে তখন আমরা বুঝতে পারি যে আচ্ছা এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে। তো সেরকম ভাবেই এই যে অবজেক্টটা আছে যেটা ডেন্সার মিডিয়ামে আছে, ডেন্সার মিডিয়ামে যে অবজেক্টটা আছে সেটা থেকে লাইট যখন চোখে পৌঁছবে তখন আমরা বুঝবো যে এখানে অবজেক্টটা আছে, তাই তো। এখন লাইট এটা থেকে আসছে, ঠিক আছে, লাইট এটা থেকে এলো, ধর এরকম ভাবে এলো। আচ্ছা, এইটা কি না, এটা হচ্ছে অভিলম্ব। এবারে অভিলম্ব আমরা কি করি না, আপতন কোণ অভিলম্বের রেসপেক্টে মেজার করি। তো লাইট এলো, লাইট এসে, তাহলে এটা হচ্ছে আপতন কোণ। এখন যখন ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যাচ্ছে তখন আমরা কি পড়েছি না, আমরা তখন জানি যে লাইট যেটা আসবে সেটা এই অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে গেছে দিয়ে এইভাবে এলো, তাহলে এখন কি হচ্ছে, তাহলে চোখ এখন দেখতে পাচ্ছে যে চোখের কাছে এইভাবে লাইটটা পৌঁছচ্ছে। তো চোখের কাছে এভাবে লাইট পৌঁছলে মাথার মধ্যে যে সিগন্যালটা পৌঁছচ্ছে সেটা কি না, সেটা হচ্ছে এরকম যে মাথার কাছে সবসময় সিগন্যাল কিভাবে পৌঁছায় যে অবজেক্টটা স্ট্রেট লাইনে আছে, ঠিক আছে, অবজেক্টটা স্ট্রেট লাইনে আছে। তো ছবি বা আমাদের ব্রেনে যে সিগন্যালটা যাচ্ছে সে ভাবছে কি না, যদি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি, সো এখানে যে আছে মানে যে মানুষটা এখানে আছে সে দেখবে অবজেক্টটাকে এখানে। ওকে, তাহলে কি বললাম না, ফার্স্ট অফ অল অবজেক্ট অ্যাকচুয়ালি এখানে আছে, এখান থেকে লাইট আপতিত হলো, দেন ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে যাওয়ার কারণে অভিলম্ব থেকে দূরে সরে গেল, ঠিক আছে। এবারে লাইট গিয়ে আমাদের চোখে পড়ছে, চোখে পড়ার পরে সেটা ব্রেনে সিগন্যাল পাঠাচ্ছে এবং সেখান থেকে আমরা পারসেপশন ক্রিয়েট করছি যে অবজেক্ট কোথায় আছে না, স্ট্রেট লাইন বরাবর যদি এক্সটেন্ড করে দিই তাহলে এখানে আছে অবজেক্ট। ওকে, তাহলে আমরা ভাবছি যে অবজেক্ট এখানে আছে, তার মানে আমরা আমাদের চোখে বা আমরা যে পারসেপশনটা ক্রিয়েট করছি সেটাতে দাঁড়াচ্ছে কি না, অবজেক্ট অ্যাকচুয়ালি এই লেভেলে দাঁড়িয়ে আছে, অবজেক্ট কিন্তু এই লেভেলে নেই, অবজেক্ট কোথায় আছে এই লেভেলে আছে। সো এখান থেকে কি হচ্ছে না, বস্তুর আপাত সরণ হচ্ছে এবং সেটা কিসের জন্য, এই রিফ্র্যাকশন ফেনোমেননের জন্য। ওকে,
তাহলে এই রিফ্র্যাকশন ফেনোমেননের জন্য কি হচ্ছে না, বস্তুর আপাত সরণ হচ্ছে। বোঝা গেল? এখন এটা এবারে কতটা পরিমাণ আপাত সরণ হচ্ছে সেটা কিভাবে বের করব? না, এই ছবিতেই জিওমেট্রিক্যালি আমরা ফার্স্টে ডায়াগ্রামের উপরে নাম করে দিই, এটা পি। তাহলে এটা যদি অবজেক্ট হয় তাহলে এটা অবভিয়াসলি পি ড্যাশ। ওকে, তো আর এটা এই পয়েন্টটাকে এ, আর এখানে ধরে নেওয়া যাক ও, এবং আপতন কোণ যদি এটা আই হয় তাহলে এটাও কি হয়ে যাবে, অবিলম্বের সঙ্গে আই কোণে হবে। যেহেতু এই দুটো প্যারালাল রে আর এটা একটাই লাইনকে ক্রস করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে। ওকে, আচ্ছা, এইবারে লাইট এখানে কি হচ্ছে, প্রতিসৃত হচ্ছে। অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনকে আমরা আর দিয়ে ডিফাইন করি। যেহেতু এই দুটো সমান্তরাল রশ্মি এবং এই লাইনটা এখানে ক্রস করছে, তাই এই অ্যাঙ্গেলটা যা এই অ্যাঙ্গেলটাও তাই হবে। সো এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আর, তাহলে এটাও হয়ে যাবে আর। ওকে, বোঝা গেল? এত দূর অব্দি বোঝা গেছে? আর হ্যাঁ। এটা হয়ে যাচ্ছে কিউ। ঠিক আছে, এইবারে আমরা আমরা কি জানি, না আমরা ধরে নিই যে এই যে ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ 2, এবং রেয়ারার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ 1 ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন আমরা অ্যাজ পার দ্য স্নেলস ল আমরা কি লিখতে পারি? অ্যাজ পার দ্য স্নেলস ল আমরা লিখতে পারি যে মিউ ওয়ান মিউ 1 ইন্টু সাইন আর ইজ ইকুয়ালস টু মিউ 2 ইন্টু সাইন আই। और আমরা ফার্স্টে এটা লিখতে পারি মিউ 2 ইন্টু সাইন আই ইকুয়ালস টু মিউ 1 ইন্টু সাইন আর। ওকে, ওকে, তো হুম। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, না আমরা পেয়ে যাচ্ছি যে মিউ 2 বাই মিউ 1 ইজ ইকুয়ালস টু সাইন আর বাই সাইন আই। ওকে, এবারে সাইন আর কোনটা নেব? স্যার, হুম 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 স্যার মানে আসলে যে বস্তুটা আছে, এই যে লাল রঙের যে গোল ছবিটা আছে, যে পিটা, এটাই হলো তো আসল ছবি, মানে এইটা হচ্ছে বস্তুটা আছে আসল এই জায়গাটার বস্তুটা। কাছে। এক্স্যাক্টলি, এইটা হচ্ছে আসল বস্তুটা। ঠিক আছে, এটা আর হচ্ছে আর আসল এটা মানে বস্তু। প্রতিষ্ঠিত। আর এটা হচ্ছে প্রতিসরণের ফলে আমরা কোথায় দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্টটা যেন কিছুটা উপরে আছে। এই ফেনোমেননটা কোথায়, তো কখনো যদি সুইমিং পুলে যাস, তুই যদি সুইমিং পুলের পাশে পাড়ে দাঁড়িয়ে দেখিস, তুই দেখবি অনেক সময় আমাদের মনে হয় যে সুইমিং পুলের যে গভীরতাটা খুব একটা বেশি নয়, কিন্তু তুই যদি নেমে পড়িস তখন দেখবি বাপরে বিশাল গভীর হ্যাঁ, সেটা। এইটা কিন্তু মনে হয় আমি এটা দেখছি। হুম হুম হুম। তো ওটাই এটা কেন হয় না, এই যে এটা শুধু অবজেক্টের জন্য নয়, অবজেক্ট ছাড়িয়ে যদি প্রতিটা বিন্দু থেকে লাইট আসছে এরকম ভাবে, লাইট এসে এরকম ভাবে যাচ্ছে, তাহলে এখানে গিয়ে এখানে অবজেক্টটা কি হচ্ছে, আপাত সরণ হচ্ছে। মানে এখানে যে বিন্দুটা ছিল তার আপাত সরণ এখানে হচ্ছে, এখানেও যে বিন্দুটা আছে তারও আপাত সরণ। তাহলে ওরকম ভাবে প্রতিটা পয়েন্টের যদি আপাত সরণ হয়, সেটা কি মনে হবে, একটা উপরে উঠে গেছে লেভেলটা। তো তখন কি মনে হবে যে গভীরতাটা বোধহয় কম আছে, কিন্তু অ্যাকচুয়ালি গভীরতা এইচ, আর উপরে উঠে যাতে তোর এইচ ড্যাশ ফিল হচ্ছে। তো ওটাই, আমরা যখন কোনো ক্লিয়ার যদি কোনো কিছুতে মধ্যে দেখি, মানে ক্লিয়ার ইন দা সেন্স সুইমিং পুলের জল যেহেতু ক্লিয়ার হয় তাই আমরা সুইমিং পুলের গভীরতাটা দেখতে পাই। দেখতে পাই বলতে সুইমিং পুলের নিচেটা দেখতে পাই, কিন্তু পুকুরের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, কারণ পুকুরে অনেক কিছু পড়ে থাকে এবং পুকুরে লাইট অত নিচে অব্দি যায় না, তাই সেখান থেকে লাইট আসার চান্সও কম, তাই সেখানে আমরা পুকুরের যে তলটা সেটা দেখতে পাই না। কিন্তু পুকুরের জলও যদি পরিষ্কার হতো, পরিষ্কার ইন দ্য সেন্স যদি আরো অন্য কিছু না থাকতো, তাহলে পুকুরের জল দেখতে বা একদম তলা অব্দি দেখতে পেতে, এবং সেখানেও মনে হতো পুকুরের গভীরতা খুব একটা বোধহয় বেশি। সুইমিং পুলের জলে কি যে কিছু থাকেনি? সুইমিং পুলের জলে কি থাকে, পুরো একদম আহ থাকে পুরো। ওরা কি করে, সুইমিং পুলের জলটা কি অ্যাকচুয়ালি নীল হয়? না, হয় না। সুইমিং পুলের তলাটা হচ্ছে ইয়ে, মানে সুইমিং পুলের যে মেঝেটা, এই মেঝে পোর্শনটাতে এইটা কি করা হয়, একটা নীল টাইলস বসানো হয় বা কিছু একটা নীল টাইপের কালার দিয়ে কিছু একটা করা হয়, তার কারণে জলটা নীল দেখায়।
আদারওয়াইজ জল কি ওরকম নীল? সমুদ্রে বিশাল মানে এক তো হচ্ছে পুরী সমুদ্র, যদি তুই দূরের দিকে এক দীঘার সমুদ্রের দিকে তাকালে ফিজিক্স টিজিক্স ভুলে যেতে হবে। মানে সেখানে তো কোনো নীল তো ছেড়েই দে, মানে স্বচ্ছ কালার থাকেই না, সেখানে বালি টালি মিশে একদম নোংরা জল। তো পুরীর যদি সমুদ্রের দিকে তাকাস, তাও পাড়ের কাছে দেখতে বালি যেহেতু প্রচুর মিশছে, তাই সেখানে আমরা ঘোলাটে কালারই দেখতে পাই। কিন্তু যদি একটু দূরের দিকে তাকাস তাহলে দেখতে পাবি যে নীল জল। কিন্তু সেটা কেন? জলের কাছে কি কেউ জলে নীল কিছু ঢেলে দিয়ে আসছে? ঢেলে দিয়ে আসছে না কেউ। তার কারণ সেখানে আকাশের যে কালারটা সেটা রিফ্লেক্ট হচ্ছে সেখানে। আকাশের কালারটা রিফ্লেক্ট নয়, বিচ্ছুরণের কারণে ওই নীল লাইটটা ওখানে পড়ছে এবং সেই কালার নিয়ে ও নীল হয়ে যাচ্ছে। সেরকম ভাবে সুইমিং পুল ওইটুকু পোর্শন, সুইমিং পুল আবার সুইমিং পুলকে আবার ভাবিস না আকাশের কালার নিয়ে নীল হয়ে যাচ্ছে। সুইমিং পুল একটা ছোট্ট পোর্শন, সেটা কিভাবে আকাশের কালার নেবে? তো তাকে নীল, যাতে নীল দেখলে একটা মানসিক স্যাটিসফ্যাকশন আছে, ঠিক আছে? তো সেইটা কিভাবে হয় না, নিচে যে কালারটা করে সেটাই রিফ্লেক্ট করে ওখানে, ঠিক আছে? হ্যাঁ, বুঝলাম। মানে না, ওখানে জলটা না মানে এত পরিষ্কার হয়, মানে জাস্ট পরিষ্কার ইন দ্য সেন্স, পরিষ্কার যে পুরো ট্যাঙ্কে যে বোঝা জলটা যায়। থাকে সেই ট্যাঙ্কের জলটাই ওখানে দেওয়া হয়, আর কিছু নয়। পরিষ্কার মানে কিছুই থাকে না সেখানে। আর পুকুরের জল, পুকুরের জলও পরিষ্কার। পুকুরের জল কি আর অন্য কিছু মেশানো থাকে না? কিন্তু পুকুরের জলের নিচে মাটি আছে, মাটিতে কি আছে অনেক কিছু, মানে মাটি অনেকটা ডার্ক শেডের, মাটি অনেকটা ডার্ক শেডের হওয়ার কারণে লাইট পড়ছে বাট রিফ্লেক্ট হচ্ছে না। মাটি অ্যাবজর্ব করে নিচ্ছে লাইটকে। তো তার কারণে রিফ্লেক্ট যেহেতু হচ্ছে না, তাই আমরা আর দেখতে পাচ্ছি না। বোঝা গেছে? এখানে কি হচ্ছে, ফার্স্ট অফ অল সূর্য থেকে লাইট এলো, দেন সেখানে গেল, এখানে নীল কালার করে দেওয়া আছে। নীল কালার করে দেওয়া থাকার কারণে সাদা লাইট আসার পরে নীল বাদে বাকি সবাইকে অ্যাবজর্ব করে নিল, ঠিক আছে? এবারে পুকুরের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে মাটি আছে, মাটি কি একটু ডার্ক শেডের, এঁটেল মাটি কালো রঙের, তার উপরে লাইট এসে পড়লো, দিয়ে সে তো কালো রং হওয়ার কারণে সবই অ্যাবজর্ব করে নিল, বেশি কিছুই সে আর রিফ্লেক্ট করছে না। তাই যেটাও বা রিফ্লেক্ট করছে সে আর হয়তো এসে বাইরে এসে পৌঁছচ্ছে না। তো তার কারণে আমরা পুকুরের জলটা কালো বা পুকুরের তলদেশটা দেখতে পাচ্ছি না আমরা। বোঝা গেছে? ওকে। এইবারে হুম। আর কোনটা, না আর কোন হচ্ছে এখানে, আর এখানে দেখ সাইন আর লিখেছি, এখানে সাইন আই লিখেছি, তাহলে আর কোনটা এটা? তাহলে আমরা এখানে লিখতে পারি মিউ 2 বাই মিউ 1 ইজ ইকুয়ালস টু সাইন, এখানে কি না QON, ঠিক আছে? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল QON, আর এখানে ডিভাইডেড বাই সাইন অফ আই। এটাকে কি লিখতে পারি না, এটাকে আমরা লিখতে পারি N-OP, ঠিক আছে? PON- লিখতে পারি। কেন লিখতে পারি না, যেহেতু আমরা দেখিয়েছি অলরেডি এই দুটো প্যারালাল রে। এবার এটা হচ্ছে ওই অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, আর এটা কি হচ্ছে না, এটা আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা। এইবারে এখন আমরা অলরেডি দেখিয়ে রেখেছি দেখ ছবিতে, না এই অ্যাঙ্গেলটা যা, এই অ্যাঙ্গেলটাও তা, তাই তো? এই অ্যাঙ্গেলটা আই হলে আবার এই অ্যাঙ্গেলটাও আই হবে। সো এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল APO ইজ ইকুয়ালস টু কি হবে না, অ্যাঙ্গেল APO ইকুয়ালস টু অ্যাঙ্গেল PON-। কি বললাম? অ্যাঙ্গেল APO ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল PON-। ঠিক আছে? কারণ এটার ভ্যালু হচ্ছে আই। বোঝা গেছে? আচ্ছা, এরপরে এখানে আমরা দেখিয়ে রেখেছি দেখ, অ্যাঙ্গেল QON ইজ ইকুয়ালস টু, এখানে QON ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে না, এটা OP', বা আমরা এভাবে লিখতে পারি না,
জাস্ট আ সেকেন্ড, এখানে হচ্ছে কিউ ও এন ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি না, এখানে লিখতে পারি এ পি ড্যাশ ও, দ্যাট ইজ ইকুয়ালস টু এখানে হচ্ছে অ্যাঙ্গেল আর। বোঝা গেল? আচ্ছা, তো এবারে তাহলে এই দুটো লাইন বোঝা গেছে, এই দুটো লাইন বুঝতে কোনো অসুবিধা নেই, সবকিছু কিন্তু এই ইমেজটা থেকে আসছে। যদি বুঝতে অসুবিধা থাকে এখনই বল। হ্যালো? না, বুঝতে পারছি। ওকে, তো এইবারে মিউ 2 বাই মিউ 1, এবারে মিউ 2 বাই মিউ 1 ইজ ইকুয়ালস টু কি লিখেছি, সাইন কিউ ও এন। কি লিখেছি, সাইন কিউ ও এন। তাহলে কোনটা হয়ে যাবে না, কিউ ও এন, তাহলে সাইন কিউ ও এন যদি হয়, অথবা অথবা আবার কিউ ও এন ইকুয়ালস টু আমি লিখেছি এই অ্যাঙ্গেলটা, তাহলে আমরা এখানে লিখে নিতে পারি সাইন অফ এ পি ড্যাশ ও ডিভাইডেড বাই সাইন পি ও, এক সেকেন্ড, পি ও এন ড্যাশ, সো পি ও এন ড্যাশ ইকুয়ালস টু কি, পি ও এন ড্যাশ ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছিলাম এপিও, মানে এপিও। সো এখান থেকে আমরা লিখে দেবো এপিও। ওকে, এইবারে দেখ, এইটা একটা পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেল, এটা একটা পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেল, তাই তো? এই এই অ্যাঙ্গেলটা পেয়ে যাওয়ার পরে এটা একটা পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেলের পার্ট, আবার এই অ্যাঙ্গেলটা পেয়ে যাওয়ার পরে এটা একটা পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেলের পার্ট। তাহলে এখন এই ট্রায়াঙ্গেলের যদি আমরা সাইন ভার্সন ডিফাইন করি, তাহলে কি পেয়ে যাব, সাইন এ পি ড্যাশ ও ইকুয়ালস টু কি লিখতে পারি, সাইন এ পি ড্যাশ ও, মানে এটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে আর যদি হয় বা এ পি ড্যাশ ও অ্যাঙ্গেল হয়, সাইন মানে কি, তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে হাইপোটেনিউস। আমরা কি জানি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে এটা হয়ে যাবে এ ও বাই ও পি ড্যাশ। ঠিক আছে? সো উপর থেকে দেখ বুঝতে পারছিস কিনা, তাহলে এইটা সাইন অফ এ পি ড্যাশ ও ইকুয়ালস টু লিখতে পারি এ ও বাই পি ড্যাশ ও, লিখতে পারি, হ্যাঁ কি না, এ ও বাই পি ড্যাশ ও, এটা লিখতে পারি কিনা? হ্যাঁ। ওকে, তারপরে এরপরে তাহলে তোমরা নিজেরা বল, এপিও, সাইন এপিও, এপিও, এটা করলে আমরা কি লিখতে পারি, সাইন এপিও কে পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেলের যে বাহুর দৈর্ঘ্যের রেসপেক্টে ডিফাইন করলে কিভাবে লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি যে আবার এ ও ডিভাইডেড বাই এও বাই। পিও। ওকে, সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পিও বাই পি ড্যাশ ও। সো এখান থেকে আমরা ফাইনালি যেটা পেয়ে গেলাম, এই ছবিটাকে আমি একবার নিচে নিয়ে চলে আসি, তাহলে বারবার আর ওপরে নিচে করতে হবে না। ঠিক আছে, সো এখান থেকে আমি একটা জিনিস পেয়ে গেলাম, দেখ, মিউ 2 বাই মিউ 1 ইজ ইকুয়ালস টু কি, পি ও বাই পি ড্যাশ ও, পেয়ে গেলাম। এইবারে আমরা পিও মানে কি, পিও মানে এই হ্যাঁ, পিও মানে এই লাইনটা, আর পি ড্যাশ ও ইকুয়ালস টু কি, না এই লাইনটা। ঠিক আছে, এখন আমরা যদি ধরে নিই, লেট, আমরা কন্ডিশনটা লিখে দিচ্ছি, লেট এ অ্যান্ড ও পয়েন্ট ইজ সেম, সেম, অর আমরা যদি দেখে ধরে নিই ডিস্টেন্স, ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড ও ইজ ভেরি লেস, ভেরি লেস। ঠিক আছে, ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড ও ইজ ভেরি লেস যদি হয়, তাহলে কি হয়ে যাবে না, তখন
এই যে পিও যেটা, পিও ইকুয়ালস টু কি হয়ে যাবে, পিও ইকুয়ালস টু হয়ে যাবে পিএ। তাহলে এখানে কন্ডিশন তখন দাঁড়াবে কি, পিও ইজ ইকুয়ালস টু দাঁড়াবে পিএ, অ্যান্ড পি ড্যাশ ও ইজ ইকুয়ালস টু কি দাঁড়াবে না পি ড্যাশ এ। এই দুটো কন্ডিশন দাঁড়াবে তখন, যখন আমরা এটা ধরে নেবো যে ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড ও ইজ ভেরি লেস, মানে এই ডিস্টেন্সটা নেগলিজেবল। ঠিক আছে, এই ডিস্টেন্সটা নেগলিজেবল হয়ে যাওয়ার পরে আমরা এই কন্ডিশনটা পেয়ে যাচ্ছি। বোঝা গেল? আমরা কি ধরলাম বোঝা গেছে এখনো অবধি? তো এইবারে পি এ অ্যান্ড পি ড্যাশ এ পেয়ে গেলাম। সো এখান থেকে আমরা লিখে নিতে পারি যে μ2 বাই μ1 ইজ ইকুয়ালস টু কি না, এখানে লিখছি পিও বাই পি ড্যাশ ও, সো দ্যাট ইজ ইকুয়ালস টু পি এ বাই পি ড্যাশ এ। বোঝা গেল? এখন আমরা দেখতে পাচ্ছি যে ধরে নিই যে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, এই ডিস্টেন্সটা ডি বা এই ডেপথটা হচ্ছে ডি। সো ডি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, পি এ, যেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেপথ, তাই তো? আর এই যে পি ড্যাশ যেটা পেয়ে যাচ্ছি, তাহলে পি ড্যাশ হচ্ছে এটা, এটা হচ্ছে এইচ, সো পি ড্যাশ এ, সো এইচ ইকুয়ালস টু কি পি ড্যাশ এ, এটা কি অ্যাপারেন্ট ডেপথ। ঠিক আছে, তো এখান থেকে আমরা লিখতে পারি এটা পি এ ইকুয়ালস টু ডি বাই এইচ, সো দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়াল ডেপথ divided by apparent depth, apparent depth। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি না, আমরা পেয়ে গেলাম μ2, ঠিক আছে, μ2 বাই μ1 দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়াল ডেপথ, মানে কি না প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা। ওকে, এবারে μ2 বাই μ1, এটা যদিও আমি সবসময় এই স্টেজেই রাখতে বলবো, তার কারণ 1 μ2 μ2 1 এই মানে 2 μ1 এইসব লিখলে কনফিউশন তৈরি হয়। তাও আমি লিখে দিচ্ছি 1 μ2 ইজ ইকুয়ালস টু, তাহলে কি দাঁড়ালো না, বাংলা অযথা বারবার লিখে লাভ নেই, তো পেস্ট। ঠিক আছে, এইচ ড্যাশ বাই এইচ বা এইচ বাই এইচ ড্যাশ এরকম লিখে দিলেও হয়, মানে এখানে বোঝার জন্য আচ্ছা, ব্যাপারটা। ডি বাই এইচ, ঠিক, ডি হুম বাই এইচ। ওকে, তো এখানে তাহলে এখন আমি তোকে যদি জিজ্ঞেস করি বস্তুর আপাত সরণ কতটা হলো, তার মানে কি জিজ্ঞেস করলাম না, এই যে এইটা হচ্ছে বস্তুর আপাত সরণ। কোনটা বস্তুর আপাত সরণ? এইটা হচ্ছে বস্তুর আপাত সরণ। তাহলে বস্তুর আপাত সরণ কি হবে, এক্স। সো এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি না, এক্স ইকুয়ালস টু হয়ে যাবে পি এ মাইনাস পি ড্যাশ এ, তাই তো? সো দ্যাট ইজ ইকুয়ালস টু ডি মাইনাস এইচ, সো দ্যাট ইজ ইকুয়ালস টু কি হবে, এখন এখান থেকে আমরা কি লিখতে পারি না, এইচ ইকুয়ালস টু ডি বাই 1 μ2, অলদো 1 μ2 ফর্মের মনে রাখিস না কিন্তু, ঠিক আছে? যেটা হবে, দেখ এখানে তোরা মনে রাখার জন্য যেটা বলে দিচ্ছি, দেখ μ2 বাই μ1, দেখ যে মিডিয়ামের মানে ডেন্সার মিডিয়াম যেটা, সেটা উপরে আছে, রেয়ার মিডিয়াম দেখ নিচে আছে। ওকে, সো দ্যাট ইজ ইকুয়ালস টু, তার মানে μ2 ক্ষেত্রে সোজাসুজি কে থাকবে অ্যাকচুয়াল ডেপথ, আর μ1 মানে রেয়ার মিডিয়ামে যেটা, সেটার সাথে অ্যাপারেন্ট ডেপথ এভাবে থাকবে। ওকে, তুমি মানে এরকম যে μ2 μ1 এরকম দিয়ে করাচ্ছ না বইয়ে, না মানে ওটা এমনি জাস্ট মিউ দিয়েই বলে বেরিয়ে গেছে, না মানে বাট ওটাকে ওয়ান ধরে না না বাট মিডিয়ামে ওয়ান ধরে নিয়েছি।
হ্যাঁ ধরে নিয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রে যদি আম, দুটো মিডিয়ামেরই মিউ বলে দেওয়া থাকে তখন তো কনফিউশন ভুগবি তুই। তখন তুই কোনটা করবি সেটাই তো বুঝতে পারবি না, তার জন্য এটা বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটা সবসময় বটে। যে লাইট মিডিয়াম তুই এটাও হতে পারে যে যেখানে কি করলো না, এখানে এয়ার মিডিয়ামের আমরা ঠিক আছে এটাকে ওয়ান ধরে নিই বটে, কিন্তু আমরা যদি এখানে কিছু একটা মিডিয়াম বসিয়ে দিল, ঠিক আছে, কিছু একটা মিডিয়াম, সেই মিডিয়ামের রেসপেক্টে তুই আপাত গভীরতা কিরকম ভাবে করবি, তখন তুই কি করবি? তখন তো তুই ওয়ান ধরতে পারবি না। বাট ধরতে পারবি না সেটা কনসেপচুয়ালি, এখন যদি প্রপারলি বুঝিস তাহলে তখন এমনি বেরিয়ে চলে যাবি। যে এখনই যদি ওইভাবে মনে রাখতে চাস শুধু মিউ, তখন কনফিউশন একটা ক্রিয়েট হবে এবং অযথা একটা ক্যাওস। ওকে, তো এখানে এইচ ইকুয়ালস টু আমরা এটা পেয়ে গেলাম, তাহলে বস্তুর আপাত সরণ বা অ্যাপারেন্ট ডিসপ্লেসমেন্ট, অ্যাপারেন্ট অ্যাপারেন্ট ডিসপ্লেসমেন্ট কি হবে? না এক্স ইকুয়ালস টু, এক্সটা কোনটা বুঝতে পেরেছিস? না নিচে নিয়ে আসি ছবিটা, কোনটা এক্স? না এই যে এইটা হচ্ছে এক্স। ওকে, সো এক্স, সরি, তো এখান থেকে হচ্ছে অ্যাপারেন্ট ডিসপ্লেসমেন্ট যেটা ডি মাইনাস এইচ, এবার এইচ এর ভ্যালু এটা পেয়ে যাচ্ছিস, তাহলে বসিয়ে দিবি এখানে, তাহলে ডি মাইনাস ডি বাই ওয়ান মিউ টু, সো দ্যাট ইজ ইকুয়ালস টু ডি কমন নিয়ে নিলে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান মিউ টু। ওকে, এইবারে এখানে তাহলে যখন এখানে চলে আসছিস তাহলে ডি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ টু বাই মিউ ওয়ান। ওকে, আরো এগোতে পারিস, ডি ইন্টু ওয়ান মাইনাস মিউ ওয়ান বাই মিউ টু, সো এখান থেকে আবার লিখতে পারিস ডি ইন্টু ওয়ান মাইনাস টু মিউ ওয়ান। দেখতে পেলি? তাহলে কনফিউশন ক্রিয়েট হচ্ছেই, তো তার জন্য আমি বলবো এই মিউ টু বাই মিউ ওয়ান ফরম্যাটে, মিউ টু বাই মিউ ওয়ান ফরম্যাটে মনে রাখ। ঠিক আছে, যে কোনো একটা পার্টিকুলার ফরম্যাটে যেটাতে পরীক্ষার সময় যাতে কনসেপ্ট ক্লিয়ার থাকে সেইভাবে মনে রাখ। বোঝা গেছে? আচ্ছা, এবারে তোরা একটা কথা বল, তোরা একটু বুদ্ধি লাগিয়ে বল যে যখন একটা বস্তুকে আমরা রেয়ারার মিডিয়াম থেকে দেখছি, ঠিক আছে, এখানে আমরা কি করছি না, আমরা যখন রেয়ারার মিডিয়াম থেকে দেখছি তখন কি হচ্ছে, অবজেক্টটাকে আমি উপরে উঠে আসতে দেখছি, তাই তো? এখন তোরা ডায়াগ্রাম ড্র করে আমাকে পাঠা যে আমি যদি ডেন্সার মিডিয়ামে বসে থাকি এবং কোনো একটা অবজেক্টকে আমি অবজার্ভ করছি, কি করছি, অবজার্ভ করছি এই ডেন্সার মিডিয়ামে বসে বসে, তাহলে তার ডায়াগ্রামটা কিরকম হবে? বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, তো এঁকে পাঠা। শুধু ওই ছবিটা খুলে রাখো, এই যে সেই আগের ছবিটা যেটা হ্যাঁ তো রেয়ার এই তো টু ডেন্স। তোরা ওই অ্যাপটা ইনস্টল করে অ্যাকাউন্ট বানিয়ে নিস, ঠিক আছে? আজকে ঠিক আছে, এখন করতে হবে না, বাট পরে। পাঠালে বলবি।
তো এখানে না, চোখটা কোথায় আঁকলি? চোখটা তো হচ্ছে যেখানে ওই যে তীর চিহ্নটা যাচ্ছে সেইখানে হবে। চোখটা ওখানে কেন? অবিলম্বের সোজা কেন দিয়ে দিয়েছিস? আচ্ছা, যাই হোক। তো তোর এখন অবজেক্ট কোথায়, ওপরে উঠলো না নিচে নামলো? সৌম্যদীপকে জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার বলুন। অবজেক্টটা এখন ওপরে উঠলো না নিচে নামলো? নিচের দিকে নামলো। কেন নিচের দিকে নামবে? কারণ তোর মানে উপর থেকে তোর এখন অবজেক্ট কোথায় আছে ফার্স্ট অফ অল? আমাকে আচ্ছা দাঁড়া, এই মানে পয়েন্টটা অবজেক্ট বলতে পিটা। অবজেক্টটা হচ্ছে পি তো। হ্যাঁ তাহলে পি থেকে লাইট আসছে দিয়ে পৌঁছলো মিডিয়ামে, হ্যাঁ। ডেন্সার হুম। মিডিয়াম। কিন্তু যে দেখছে সে কি দেখছে? পি এর ওপরের মানে বিন্দু থেকে লাইট আসতে উপর দেখছে। দিকে উঠে গেছে। তার মানে অবজেক্ট ওপরের দিকে উঠে গেছে। ওকে, হ্যাঁ তোর হয়েছে। দাঁড়াও, আমি একটা জিনিস কথা বলবো, আগে ছবিটা একটু পাঠাই, একটু ধরো। দাঁড়াও জিনি, তুই কি রিফ্রাকশনকেই চেঞ্জ করে দিচ্ছিস দেখি? আমি তো এটাই ভাবছি। ধ্যাৎ, দাঁড়াও। এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে? হ্যাঁ দাঁড়াও, আমি একটা কথা বলবো, ছবিটা আগে আমি পাঠাই তারপর বলছি। এইটা, হুম। এই দেখো, এইখানে বস্তুটা তো নিচে নামবে, মানে বস্তুটা উপরে উঠে যাচ্ছে কেন? বস্তুটা তো নিচে নামবে। তোর ছবি ডাউনলোডই হচ্ছে না কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, মোবাইলে দেখছি, দেখছি মোবাইলে দেখছি। মিউট করে দে। তোকে কি বললাম? ডেন্সার মিডিয়ামে বসে আছিস তো তুই। হ্যাঁ, ডেন্সার মিডিয়ামে বসেছি, ওখানে মানে তুই রেয়ারার এখানে, মিডিয়ামে যাচ্ছে। এইখানে তোর ডেন্সার মিডিয়াম, তার মানে তোর চোখ এখানে আছে আর অবজেক্ট এখানে আছে। বুঝতে পারলি? অবজেক্ট কোথায় আছে? এখানে আছে। হ্যাঁ ওই তো, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে রেয়ারার মিডিয়াম। ওকে, আর এটা হচ্ছে, ও আচ্ছা, মানে আমি উল্টাটা আঁকছি, মানে তুই তো আগের ছবিটা আমি এঁকে ভেবেছি দিয়েছিস। তুই তো আগের মানে ছবি। নিচেরটা রিয়ারের করে দিলেই তো হয়ে গেল। তো অবজেক্ট যখন, এই লাইট যখন রেয়ার মিডিয়াম থেকে ডেন্সারের দিকে আসে, আমরা কি জানি? এদিকে যাওয়ার কথা ছিল কিন্তু এদিকে চলে এসছে। তাই তো, লাইট সবসময় অভিলম্বের দিকে চলে আসে যখন রেয়ারার থেকে ডেন্সারের দিকে যায়। এই যে কনসেপ্ট গুলো, এই ছোট ছোট কনসেপ্ট গুলোই মনে রাখতে হবে। তাহলে এখন যে এখানে বসে আছে সে কি দেখবে? সে দেখবে যে লাইট বোধহয় এখান থেকে আসছে। ঠিক আছে, লাইট বোধহয় এখান থেকে আসছে। ঠিক আছে, তাহলে লাইট এখান থেকে আসছে। তাহলে আগে উচ্চতা ছিল এখানে, কিন্তু সে দেখছে এখন এখান থেকে আসছে, তার মানে অনেক বেশি ওপরে উঠে যাচ্ছে, তাই না? বোঝাতে পারলাম? হুম। তো এক্ষেত্রে কি হবে? না, এক্ষেত্রে ধরে নেওয়া যাক যে রেয়ারার মিডিয়াম যেটা, তার তার যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ 2 হয়, আর ডেন্সার মিডিয়াম তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি মিউ 1 হয়, ওকে, তাহলে মিউ 1 বাই মিউ 2, ওকে, মিউ 1 বাই মিউ 2 ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে? না, এইটা হয়ে যাবে অ্যাপারেন্ট হাইট ডিভাইডেড বাই মিউ 2 ইজ ইকুয়ালস টু, মিউ 2 সোজাসুজি হয়ে যাবে রিয়েল হাইট বা অ্যাকচুয়াল হাইট। বোঝা গেল? একই টাইপের প্রুফ হবে, আমি আর দেখাচ্ছি না এখানে। প্রুফ করে করে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। ওকে।
সো μ1/μ2 আগে যেহেতু একটা প্রুফ করলাম, জাস্ট সেম ভাবেই হবে। সেখানে কি করতে হবে, স্নেলস ল ইউজ করে ফার্স্টে এইটা ডিফাইন করতে হবে, সেখান থেকে অ্যাঙ্গেল গুলো ডিফাইন করতে হবে, অ্যাঙ্গেল গুলো ডিফাইন করে এইভাবে রিলেশন আনতে হবে। দেন লেট এ অ্যান্ড ও পয়েন্ট ইজ সেম, সেখান থেকে আমি সেম এই কনসেপ্টটা এখানে ইউজ করলে দিয়ে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে যে এখানে যেটা দাঁড়াচ্ছে যে uh, mu1, so mu1/mu2, so that is equals to, এখানে কি দাঁড়াচ্ছে না, অ্যাপারেন্ট হাইট মানে h। এখন তাহলে এইটা কি হয়ে যাচ্ছে, এটাকে যদি একটা লাইন দিয়ে কানেক্ট করে দিস, ঠিক আছে, এটাকে যদি একটা লাইন দিয়ে কানেক্ট করে দিস, সো এটা হচ্ছে একটা হাইটের, এটা একটা লেভেল। সো অ্যাপারেন্ট হাইটকে আমরা h দিয়ে ডিনোট করি, লেটস, এটা হচ্ছে h, বা অ্যাকচুয়াল হাইটকে আমরা, না, সেখানে যেমন ডি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম সেভাবেই করি। তাহলে অ্যাকচুয়াল যে ডিস্টেন্সটা এটাকে হচ্ছে ডি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর অ্যাপারেন্ট হাইট যেটা সেটাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এখান থেকে μ1/μ2 ইকুয়ালস টু h/d পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবারে এটা তোরা নিজেরা কিভাবে মনে রাখবি সেটা একটু নিজেদের ব্যবস্থা করে নি, বারবার প্র্যাকটিস করে করে করতে পারিস বা যা হোক পাবে। ওকে, কোনো কনসেপ্টে ডাউট থাকলে বা কিছু বুঝতে অসুবিধা হলে বল। অ্যাপারেন্ট মানে আপাতত যেটা, তাই তো? হুম, আচ্ছা লিখে দিচ্ছি। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে μ1/μ2 ইজ ইকুয়ালস টু কি না, আপাত উচ্চতা ডিভাইডেড বাই প্রকৃত উচ্চতা। ওকে, সো দ্যাট ইজ ইকুয়ালস টু h/d। বোঝা গেল? ওকে, এইবারে কখনো কখনো দেখবি আরো অনেক ধরনের এক্সাম্পল, নিজেরাই যদি টেস্ট করিস, এখনই হয়তো টেস্ট করলে করতে পারিস। এরকম যে স্টিলের গ্লাসে নিবি, ঠিক আছে, স্টিলের গ্লাসে কি হবে, এরকম স্টিলের গ্লাস নিবি, দেন স্টিলের গ্লাসে ধর কোনো একটা করলি, শরবত টরবত বানালি। ওকে, শরবত বানালি মানে সেখানে লেবু ঢাললি, অনেক কিছু চিনি টিনি মেশালি, তার মানে জলের প্রতিশতাঙ্ক কিছুটা বাড়ছে। ওকে, তো সেখানে কি হবে না, ধরে নেওয়া যাক যে একটা চামচ এরকম ভাবে আছে। ওকে, চামচটা এরকম ভাবে আছে। তো চামচটা যখন এভাবে আছে তখন লাইট কোথায় যাচ্ছে না, ফার্স্ট অফ অল লাইট যে একদম নিচের পয়েন্ট থেকে যে লাইট, নিচের যে পয়েন্টটা সেখান থেকে ধরে নেওয়া যাক যে লাইট এরকম ভাবে এসছে, এরকম ভাবে এসছে, 1 সেকেন্ড, লাইট এভাবে আসবে নিচের পয়েন্ট থেকে। দেন বিভেদ তলের রেসপেক্টে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তাহলে বিভেদ তলের রেসপেক্টে একটা পারপেন্ডিকুলার ড্র করে যদি তাহলে লাইট কি হবে, এটা হচ্ছে রেয়ারার মিডিয়াম, এই সরি, এটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, আর বাইরেরটা হচ্ছে রেয়ারার মিডিয়াম। তাহলে ডেন্সার থেকে রেয়ারারের দিকে যখন যায় তখন লাইট কোথায় হয়, অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে অভিলম্ব থেকে দূরে সরি, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে অভিলম্ব থেকে যখন দূরে সরে যাবে তখন এখানে যে দাঁড়িয়ে আছে সে কি দেখবে, তাহলে সে ভাববে যে লাইট বোধহয় এরকম ভাবেই আসছে, স্ট্রেট লাইনে আসছে, রাইট? তো সে কোথায় চামচটাকে দেখবে না, এখান থেকে তুই যদি আরেকটা পারপেন্ডিকুলার ড্র করে দিস, তার মানে সে দেখতে পাবে চামচের যে নিচের পয়েন্টটা সেটা এই পয়েন্টে আছে, বাট অ্যাকচুয়ালি আছে এখানে। ওকে, অলদো এতটা মানে গভীরতা কমে যাবে তা নয়, এটা ছবির কামালের জন্য হয়েছে। ঠিক আছে, স্টিল মোটামুটি যেটা হয় সেটা একটু আধটু তো দেখতেই পাবি, বা চামচকে দেখতে পাবি বাঁকা অবস্থায় আছে এরকম দেখতে পাবি, দেখবি কখনো যদি অবজার্ভ করে থাকিস। আদারওয়াইজ শরবত দেওয়ার সঙ্গে সঙ্গে যদি খেয়ে নিস তাহলে আলাদা ব্যাপার। ওকে, সেম ভাবেই আমরা দেখবি যে ধর যদি কখনো
দেখবি অনেক সময় পেপার, আনন্দবাজার পত্রিকায় দেখবি যে ওখানে কখন সূর্যোদয় অ্যাকচুয়াল কখন হয়েছে বা কখন সূর্যাস্ত কখন হয়েছে, এই ব্যাপারগুলো টাইম দেওয়া থাকে। তুই যদি নিজের লোকালিটিতে টাইম মিলিয়ে করিস তাহলে দেখবি যে তুই উম, সূর্য সূর্যোদয়ের যে টাইমটা পেপারে মেনশন করা আছে তার থেকে পরেও তুই সূর্য দেখতে পাচ্ছিস। কেন সেটা দেখতে পাচ্ছিস? না, কি হচ্ছে, না ধরে নেওয়া যাক যে ধর পৃথিবীর ওপরে দাঁড়িয়ে আছিস তুই, ঠিক আছে? পৃথিবীর ওপরে এভাবে দাঁড়িয়ে আছিস, তাহলে পৃথিবীর ওপরে যখন দাঁড়িয়ে আছিস এইটা হচ্ছে তার দিগন্ত রেখা, ঠিক আছে? এই বরাবর তুই সবসময় স্ট্রেট লাইনে দেখতে পাস। সূর্য দেখা যাবে এখানে আছে, তাহলে সূর্য যখন এখানে আছে, ঠিক আছে, সূর্য থেকে লাইট কি হয় না, যেহেতু রেয়ার আর ডেন্সার এসবের কারণে এরকম লাইট কি হচ্ছে তোর চোখে বক্রভাবে আসছে। এবং তুই সেটাকে কিভাবে অবজার্ভ করছিস, না তুই সেটাকে অবজার্ভ করছিস যে লাইট আমার কাছে যেহেতু এইভাবে আসছে তার মানে লাইট এইভাবে, সূর্যটা তার মানে স্ট্রেট লাইন এই পোর্শনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? সূর্য যদিও অস্ত চলে গেছে, আমাদের সূর্যকে দেখতে পাওয়ার কথা নয়, স্টিল আমাদের এনভায়রনমেন্টের এই প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কারণে আমরা কি দেখছি, সূর্যকে ওপরে দেখতে পাচ্ছি। ওকে, তো এইসব কনসেপ্ট পড়বি বইয়ে একটু, এর পেছনে যে কনসেপ্ট অংশ আছে সেগুলো পড়বি। আচ্ছা, এইবারে একটা অঙ্ক দেওয়া যাক। আহ, মোটামুটি সব বুঝতে পেরেছিস? কোনো কনফিউশন আছে নাকি বল, আমি ততক্ষণ পিডিএফটা খুলতে দেওয়া। না পরে। কোনো বুঝতে অসুবিধা আছে? বুঝতে অসুবিধা না থাকলে এই কোয়েশ্চেনটা সলভ কর। পড়ে কি বুঝতে পারলি ফার্স্টে বল, তারপরে সলভ করা শুরু করবি। ছবিটা কি এইরকম মানে উম, একটু ঘুরিয়ে নিতে বলছি, ব্যাপারটা হচ্ছে এরকম যে না, টু ডি গভীরতা বিশিষ্ট একটি পাত্রে অর্ধেকটা মিউ এ প্রতিসরাঙ্ক আর শুনতে পেলে কিছু?
হ্যাঁ হ্যাঁ, সরি। এখানে টু ডি গভীরতা, তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে টু ডি গভীরতা। এবারে টু ডি গভীরতার অর্ধেকটা, মানে ডি গভীরতার একটা মিডিয়াম দিয়ে মিউ এ দিয়ে ফিল আপ করলি, মিউ, আর তারপরেরটা মিউ বি। ঠিক আছে, এটা হচ্ছে ডি, এবং এটাও হচ্ছে ডি, এবং এটা হচ্ছে মিউ বি। ওকে, এবারে বের কর। তাই ওয়ান বাই ওয়ান হবে। ওকে, প্রথমে কি হবে না, এখান থেকে যে লাইটটা যাচ্ছে তার জন্য একটা আপাত গভীরতা হবে। এবারে এরপরে এই মিডিয়ামের জন্য ওই আপাত গভীরতাটা অ্যাকচুয়াল ডিস্টেন্স হয়ে যাবে। দেন এগেন আপাত গভীরতার আরেকটা এফেক্ট পড়বে। দেন গিয়ে তুই হচ্ছে মানে দুটোর দুটোর জন্য যে এফেক্ট সেটা পাবি। বোঝাতে পারলাম? এখনো কনফিউশন থাকলে বলতে পারিস, আমি বলবো আবার। আচ্ছা, এটা যদি কঠিন লাগে, ফার্স্টে একটা অন্য অঙ্ক করতে দিচ্ছি, সেটা কর, তারপর না হয় এটা করিস। এটাতে যেহেতু মাল্টিপল একসাথে হয়ে যাচ্ছে, তাই হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। ওয়েট, ওয়েট আমি, এই দুটার কনসেপ্টটা না এরকম ঘেঁটে গেল ঠিক যে আছে ঠিক আছে, ফার্স্টে এইটা কর, ফার্স্টে এইটা কর, দেন ওইটা করবি। স্যার আগেরটাতে অ্যান্সার হবে কি ডি ইন্টু ওয়ান বাই মিউ ওয়ান প্লাস ওয়ান বাই মিউ টু। ডি ইন্টু ওয়ান বাই মিউ ওয়ান প্লাস ওয়ান বাই মিউ টু। মিউ এ মিউ বি এর আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ মিউ এ স্যার। ডি ইন্টু, হ্যাঁ হ্যাঁ এসেছে। ঠিক আছে, ফার্স্টে এটা কর, তারপর ওটা ডিসকাস করছি।
না হলে বলবি, না হলেও তাড়াতাড়ি বলবি। সাইন ইনভার্স চিনে রাখ। সাইন ইনভার্স, না, এটা হচ্ছে সাইন ইনভার্স কোথা থেকে চলে এলো? সাইন ইনভার্স হবে না, প্রকৃত নতির পরিমাপ তো নির্ণয় করতে বলছে। নতি, সাইন থিটা, টেন থিটা, ওইসব দিক। তো ভাষা ছবিটা আঁক। তো এরকম আছে, ঠিক আছে? লাইট, ধরে নেওয়া যাক যে রড যেটা আছে সেটা কি হচ্ছে, না এইভাবে আছে, ওকে। দেন ফিল কিভাবে হচ্ছে, না এইভাবে হচ্ছে, ঠিক আছে, এভাবে হচ্ছে। সো আমি যদি লাইন টেনে দিই এখন, তো এইটা, ওকে। তো কি এসেছে কোয়েশ্চেনটা পড়, বলেছে যে একটি সোজা দণ্ডকে জলে আংশিক নিমজ্জিত করে বায়ু থেকে খাড়াভাবে তাকালে তার নিমজ্জিত অংশকে জলের তলের সঙ্গে 30 ডিগ্রি করে নত বলে মনে হচ্ছে। তার মানে উম, কি বলছে, জলে তাকালে তার নিমজ্জিত অংশকে জলতলের সঙ্গে 30 ডিগ্রি কোণে নত বলে মনে হচ্ছে। তার মানে এই কোণটা 30 ডিগ্রি, মানে যেটা আমি দেখতে পাচ্ছি সেই পোর্শনটা 30 ডিগ্রি, জলতলের সাথে 30 ডিগ্রি করে পড়েছে, মানে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বলে দেওয়া আছে, ওকে। তো এখন যদি, ধরে নেওয়া যাক এটা এ, এটা বি, এখানে একটা পারপেন্ডিকুলার টেনে দিবি, তারপর এটা সি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সি ড্যাশ, আর এটা ধরে নেওয়া যাক পি, ওকে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, না এ বি সি যে রডটা আছে তার বিসি পোর্শনটা জলে নিমজ্জিত আছে, এবং বিসিটাকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বিসি ড্যাশটাকে দেখতে পাচ্ছি, এবং সেই বিসি ড্যাশটা জলতলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে। তার মানে এখন সি ড্যাশ বি পি, এই অ্যাঙ্গেলটা কত, না 30 ডিগ্রি, ক্লিয়ার? সি ড্যাশ বি পি। সো এখান থেকে আমরা উম, আচ্ছা তোর অ্যাঙ্গেলটা যেটা বেরিয়েছে সেটাকে তুই হচ্ছে এ কর, উম, কি বলে, মানে সাইন ইনভার্সটাকে ক্যালকুলেটরে থেকে বের করে থিটার অ্যাঙ্গেল ভ্যালুটা বের কর, হয়তো ঠিক করেছিস। আচ্ছা, ততক্ষণ আমি লিখে দিই, ট্রায়াঙ্গেল বি পি সি ড্যাশ, এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি,
না আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এটা যদি 30 ডিগ্রি হয়, লম্ব বাই ভূমি যদি করি, তাহলে লম্ব বাই ভূমি করলে কি হচ্ছে, লম্ব কোনটা, পিসি ড্যাশ, তো পিসি ড্যাশ বাই বিপি, দ্যাট ইজ ইকুয়ালস টু tan 30 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে পিসি ড্যাশ ইজ ইকুয়ালস টু না বিসি ইন্টু, সরি বিপি, বিপি ইন্টু tan 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বিপি বাই √3। ওকে, তাহলে পিসি ড্যাশ ইকুয়ালস টু পেয়ে গেলাম বিপি বাই √3। এবারে আমরা যদি কোনটা নিয়ে নিই, না আমরা বিপিসি এইটা নিয়ে নিই, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে নিই, তাহলে তাহলে আমরা কি পেয়ে যাব, না আমরা বিপিসি এই ট্রায়াঙ্গেলটা যদি নিই, তাহলে সেখানে আমরা কি পেয়ে যাচ্ছি, না আমরা পিসি বাই বিপি এগেন কি পেয়ে যাব, ট্যান থিটা ধরে নিচ্ছি। কোনটা ট্যান থিটা, না এই অ্যাঙ্গেলটা ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এটা ডিফাইন করে দিই যে এই অ্যাঙ্গেলটা থিটা। সো এখন এখন তাহলে পিসি ইকুয়ালস টু কি পেয়ে যাব, পিসি ইজ ইকুয়ালস টু কি পেয়ে যাব, না বিপি বাই ট্যান থিটা বা বিপি ট্যান থিটা, হ্যাঁ বিপি ট্যান থিটা, তাহলে পিসি ইকুয়ালস টু বিপি ট্যান থিটা। এইবারে আসবে মিউ, মিউ ইকুয়ালস টু কি, না মিউ এর মানে কি, এখানে মিউ এর মানে হচ্ছে এইটা, এই যে মিউ এর মানে হচ্ছে μ2/μ1। তাহলে μ2 কার ছিল, না μ2 ছিল ডেন্সার মিডিয়ামের। সো এখানেও ডেন্সার মিডিয়াম, ফার্স্ট অফ অল এটা লিখে নিই, এই চা পেস্ট হবে, হ্যাঁ তো এগুলো চলে এসছে, যাই হোক, হ্যাঁ তো μ2/μ1, μ2/μ1, তাহলে μ2 কোনটার, ডেন্সার মিডিয়ামে ছিল, তাহলে μ2 এটা, আর এখানে কি μ1, যেহেতু বাতাসের বা পরিবেশের আহ, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা হচ্ছে μ1, আর মিডিয়ামের μ2, তাই μ2/μ1, তো এখানে কি হয়ে যাবে, তাহলে μ2 জায়গায় মিউ আর নিচে 1, সো মিউ ইকুয়ালস টু আমরা কি পেয়ে যাব, না মিউ ইকুয়ালস টু আমরা প্রকৃত অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ডেপথ ডিভাইডেড বাই অ্যাপারেন্ট ডেপথ। ঠিক আছে, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। এবারে প্রকৃত গভীরতা মানে কি, না পিসি, পিসিটা হচ্ছে প্রকৃত গভীরতা, পিসিটা হচ্ছে প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই অ্যাপারেন্ট ডেপথ মানে কি, পিসি ড্যাশ। বোঝা গেল? এইবারে মিউ এর ভ্যালু কি বলে দিয়েছে, মিউ এর ভ্যালু কি বলে দিয়েছে, না মিউ এর ভ্যালু বলে দিয়েছে, সো মিউ ইকুয়ালস টু, দেখ এখানে মিউ এর ভ্যালু কত বলে দিয়েছে, না 4/3। সো এখানে মিউ এর ভ্যালু কি বসাবি, 4/3, দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা কি বসাবো, না আমরা বসাবো বিপি ট্যান থিটা ডিভাইডেড বাই পিসির ভ্যালু বসালাম, আর পিসি ড্যাশের ভ্যালু কি, বিপি/√3, বিপি/√3। তো এখান থেকে বিপি বিপি বেরিয়ে গেলে কি পেয়ে যাব, মিউ ইকুয়ালস টু, মিউ ইকুয়ালস টু কি হবে, না 4/3, বিপি বিপি কেটে যাবে, তাহলে √3 ইন্টু ট্যান থিটা পাওয়া গেল। সো এখান থেকে আহ, তুমি ব্যাপারটা কেমন এত ঘুরিয়ে দিচ্ছ, মানে এটা তো আমি একটু নর্মাল সাইন দিয়েই বের করে ফেলছি। একই উম, কিন্তু কিভাবে সাইন দিয়ে বের করছিস,
পাঠিয়েছি দেখো। কি করেছিস তো মেথডটা তো বল, তাহলে তো বুঝবো। দেখো মিউ ওয়াটার 4/3, আবার মানে যে অ্যাপারেন্ট যে থিটাটা বলা আছে সেটা তো 30°। অ্যাপারেন্টটা হচ্ছে 30°, হ্যাঁ। তো মানে আমি এত কিছু ধরবো কেন? মিউ ওয়াটার জানি আমি, সাইন থিটা, সরি মানে আমাকে থিটাটা বের করতে হবে, যেটা রিয়েল থিটা ওটা আমাকে বের করতে হবে। আবার আমি ইয়ারের সাপেক্ষে দেখছি, সো মিউ ইয়ার তো 1। আবার যেহেতু আমি থিটা অ্যাপারেন্ট জানি, সো সাইন থিটা অ্যাপারেন্ট সেখানে আমি বসাবো, মানে যেমনি স্নেলস ল বসাবো, যে মিউ ওয়াটার ইন্টু সাইন রিয়েল থিটা ইকুয়ালস টু মিউ অ্যাপারেন্ট সাইন অ্যাপারেন্ট থিটা, মানে থিটা অ্যাপারেন্ট যেটা, সেখান থেকে পাবো। থিটাটা এবার কোনটা? থিটা তোকে ডিফাইন করে দেওয়া আছে এটা এই লেভেলের সাপেক্ষে, রাইট? তো হ্যাঁ, তো মানে আমরা ওখান সবসময় থেকেই তো মানে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন সবসময় এটা নিয়ে থাকি, মানে অবিলম্বের রেসপেক্টে নিয়ে থাকি। এটা কি ধরনের ইকুয়েশন, কোথা থেকে আসছে এটা? তোকে তো এখানে বলেও দেওয়া নেই তুমি যে, অঙ্ক দেখো। আমি তো দেখছি। ঠিক আছে, বুঝেছি তুই যেটা করেছিস, ঠিক আছে করেছিস কিছু একটা, কিন্তু সেইটা কিভাবে? তোর এখানে এটা হচ্ছে ওটা আপতন এই আপতন যেটা কোণটা, এই আপতন কোণটা সবসময় তোর হচ্ছে অভিলম্বের সাথে রেসপেক্টে হয়। আর তুই যে স্নেলস ল ইউজ করছিস, μ1 ইন্টু সাইন আই ইকুয়ালস টু μ2 ইন্টু সাইন আর, এটা ইউজ করবি। কিন্তু তোকে আর এর ভ্যালু দেওয়া নেই। আর এর ভ্যালু দেওয়া নেই? কি বলি মানে, আমি ব্যাপারটা বুঝাতে পারছি না আচ্ছা ঠিক তোমাকে। আছে, ঠিক আছে, ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আমি আমি যেটা পড়িয়েছি সেই ইমেজের রেসপেক্টে তোর ইমেজটা কি দাঁড়াচ্ছে। তো অঙ্ক ভুল করে মিলে গেলেও সেটা তো কনসেপচুয়ালি সেটা ঠিক নয় না। তোমাকে বই লাইব্রেরির জন্য না না, ভুল করিনি, মানে ব্যাপারটা তোর কিরকম এই বলো ছবিটার তো। সাথে এই ছবিটার, দাঁড়া, এই যে এই দুটো ছবি আছে, তুই ভালো করে লক্ষ্য কর। লাইট এই পয়েন্ট থেকে, ঠিক আছে, হুম। এক হচ্ছে ধরে নেওয়া যাক যে এই পয়েন্ট থেকে এইভাবে যাচ্ছিল, এখানে চোখটা আছে তোর, কিন্তু তুই দেখছিস কোথা থেকে, তাহলে এইভাবে গিয়ে হওয়া উচিত ছিল এইভাবে। তার কারণে তুই এটা দেখতে পাচ্ছিস, তাই তো? এখানে যা চোখ আছে সে এখানে থেকে দেখতে পাচ্ছে এখানে। এবারে সেম এখান থেকে এভাবে যাচ্ছে, তাই এইভাবে হচ্ছে। তো এখানে আর যেটা, সেটা এইটা, আর এইটা, আর এই সবকিছু অবিলম্বের রেসপেক্টে হচ্ছে। তুই এই স্নেলস লটা কিভাবে এই থিটার 30° রেসপেক্টে, বা থিটা আর থিটা অ্যাকচুয়াল থিটা, এই ধরনের ইকুয়েশন কিভাবে ড্র করছিস এই বাস। দেখো, এন এন ড্যাশ আর বিপিটা তো প্যারালাল, এন এন ড্যাশ অনুরূপ কোণ। ঠিক আছে, এন এন ড্যাশ বিপিটা প্যারালাল, দেন তাহলে প্যারালাল হ্যাঁ দেন, তো তাহলে ওখানে থেকে ভেদক অনুরূপ কোণ তো আমি পাচ্ছি তো। এইটা আর এইটা যদি অনুরূপ কোণ প্যারালাল। প্যারালাল হয়, এই এইটা যখন এবার কাটছে তাহলে ভেদক। অনুরূপ কোণ কোনটা হুম। বলবো? এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু কোনটা? এই অ্যাঙ্গেলটা। ও। কোন হুম। অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ বলতে কোনটা বলতে চাইছিস? না, কিছু ভাবে ভুল করছি করেছি, হয়তো। না না না, ঠিক আছে, কিছু ভাবে করেছিস যখন, ওরাও যদি হয়েছে সেটা কিভাবে হচ্ছে বাস পরিষ্কার করে বল, তাহলেই। দেখ, স্নেলস ল যে অ্যাঙ্গেল গুলোর রেসপেক্টে হয়, সেটা কি না, এটা আপতন কোণ, এটা এইটা প্রতিসরণ কোণ। তুই যদি এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা 30° পেয়েছিস, তার মানে এটা কি পেয়ে যাবি 60°। ঠিক আছে, তাহলে তুই সেখান থেকে এইটা বের করে নিতে পারতিস। কি বললাম বুঝতে পারছিস? তুই ইকুয়েশনটা কি লিখতে পারতিস জানিস? μ1 এখানে হচ্ছে আই ধরে নে, তাহলে তোকে এখানে যখন 30° বলে দেওয়া আছে, তুই এই অ্যাঙ্গেলটা 60° পেয়ে যাচ্ছিস, সেখান থেকে আই পেয়ে যাবি। ওকে, আই পেয়ে গেলে, আই যখন পেয়ে যাবি, তখন তুই এই অ্যাঙ্গেলটাও পেয়ে যাবি, কারণ আই পেয়ে যাওয়া মানে এই অ্যাঙ্গেলটাও পেয়ে যাওয়া, তখন তুই মানে
আম, দণ্ডোন্নতি তো এমনি পেয়ে যাবি, সেটা একটা করতে পারিস। সেইভাবে তুই যদি করেছিস হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেই অ্যাঙ্গেলটাও তো তুই নিসনি। হয়েছে। ভুল হয়েছে। কি বললাম বুঝতে পারছিস তো? আমি বললাম হুম। যে ঠিক আছে, তুই স্নেলস ল ইউজ করে করতে চাইছিস, আর আমি ওই ইকুয়েশনের অ্যাপ্লিকেশনটা দেখানোর জন্য এত কিছু করেছি, ঠিক আছে? বাট তুই এখানে কোয়েশ্চেনটা ঠিক আছে, তুই যেটা ডিমান্ড করছিস যে হ্যাঁ তাড়াতাড়ি হতে পারতো, হ্যাঁ কারেক্ট, তাড়াতাড়ি হতে পারতো, স্নেলস ল ইউজ করেই তাড়াতাড়ি হবে। কিভাবে? না আমি এখানে আইটা তো জানি না অবিলম্বের সাথে কত অ্যাঙ্গেলে করেছে, কিন্তু আমি এখানে জানি যে প্রতিষ্ঠিত লাইটটা অ্যাকচুয়ালি ছবিটা, এটা দণ্ড হয়ে যাচ্ছে তাই এটা মনে হচ্ছে। ব্যাপারটা এরকমই না যে লাইটটা এখানে যেত কিন্তু এখানে গিয়েছে তাই আমরা এখানে দেখছি, এরকম একটা ব্যাপার। তো সৌম্যদীপ বুঝতে পারছিস জিনিসটা কি হচ্ছে? হ্যাঁ, না না, কিছু অসুবিধা থাকলে বল, ডিসকাস তো করার জন্যই না। কি অসুবিধা হচ্ছে বল। না স্যার, অসুবিধা হচ্ছে যে স্যার এই অঙ্কটাই সূত্রটা বিষয় হচ্ছে এটা জটিল দিয়ে হচ্ছে, ভাষায়। তাহলে কি কোনটা ঠিক হবে করার জন্য? কিটা কিটা কিটা? কারণ স্যার দুটো সূত্রতে তো উত্তর মিলিয়ে যাচ্ছে, তাহলে কোনটা ঠিক মতো হবে করলে, মানে দু কোনটা সঠিক একই পদ্ধতি? তুই অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেটাতে তুই অ্যান্সার পাবি সেটাই, কিন্তু ও যেটা করেছে, তুই ওর সলিউশনটা খুলে দেখ, ও যে স্নেলস লটা ইউজ করতে চেয়েছে সে। আমিও ওটাই ওর মতোই করছি সেম। আমিও মানে করে পাঠাবো, দেখি না ও পাঠিয়ে দিল, সামনে ওইটা বলে রয়েছে, আমি আর পাঠাইনি। ঠিক আছে, কিন্তু কোন লজিকে করছিস সেটাই তো জানতে চাইছি। এই যে থিটা আর তোরা যে তোরা হ্যাঁ, যে এই যে অ্যাঙ্গেল গুলো, আমি কখনো বলেছি যে এইগুলো হচ্ছে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল? আমি সবসময় যেটা ডিফাইন করেছি, এটা আই আর এটা আর। তাহলে আচ্ছা ঠিক আছে, এই অ্যাঙ্গেলের আমি যদি এটাকে আর একটা কপি করে নিই, জাস্ট সেকেন্ড। তো এই ছবিটার মানে এটাই যদি ধরি যে লাইটটা অ্যাকচুয়ালি কোথায় আছে, না এখানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা কি হতো না এখান দিয়ে বেরোতো, বেরোনোর কথা ছিল, ঠিক আছে, কিন্তু বেরোচ্ছে কিভাবে, এখানে অম্বের কাছে এসে বেঁকে যাচ্ছে, ঠিক আছে, এভাবে বেঁকে যাচ্ছে, তাই আমরা কি দেখছি না এখান থেকে আসতে দেখছি, তাই তো অবজেক্টটা এখানে পৌঁছে গেছে। এবারে তোরা মিউ ওই স্নেলস ল ইউজ করতে চাইছিস, তাহলে আই কোনটা? তাহলে আই যদি, সরি এক সেকেন্ড, হ্যাঁ তো এটা যদি আই হয়, কারণ এখান থেকে লাইটটা এভাবে যাচ্ছে দেন এভাবে যাচ্ছে, ঠিক আছে। এইবারে তাহলে লাইট এখানে এসে পৌঁছলো, ওকে, তাহলে এটা হচ্ছে আই। আর এখানে একটু জাস্ট কারেকশন হবে, জাস্ট হুম, তাহলে এইটা হয়ে যাবে আর, তাই তো অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন এইটা হয়ে যাবে তো। এটা নিয়ে কোনো ডাউট আছে কিনা বল আগে ফার্স্ট। না। এইবারে তাহলে এইটা পেয়ে যাচ্ছি আই, এটা পেয়ে যাচ্ছি, তাহলে এটা পেয়ে গেলাম আই, কারণ লাইট এভাবে গেল দেন এখান থেকে চলে গেল, তাই আমার মনে হচ্ছে এখানে অবজেক্টটা আছে, ঠিক আছে, রডের কথা ভুলে যা। তাহলে এইটা হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এটা হয়ে যাচ্ছে, তখন তোরা এখানে লিখতে পারতিস যে মিউ টু ইন্টু সাইন আই ইজ ইকুয়ালস টু মিউ ওয়ান ইন্টু সাইন আর, ওকে। এইবারে এইবারে যেহেতু এইটা আর এটা প্যারালাল, ওকে, আবার এই লাইনটা এভাবে ক্রস করছে, তাই আমরা কি বলতে পারি যে, এক সেকেন্ড, না এটা ইকুয়ালস টু এটা আবার বলতে পারি না, তাই তো? আচ্ছা দাঁড়া, কি বলতে পারি, কোন অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু কোন অ্যাঙ্গেলটা হতে পারে? হ্যাঁ, তো এখানে যে অ্যাঙ্গেলটা হবে, এখানে সেই অ্যাঙ্গেলটা হবে, তাই তো? এই যে দুটো রেড লেজার টাইপের দেখাচ্ছে, এই দুটো অ্যাঙ্গেল সেম হবে তো? হ্যাঁ। আচ্ছা, এবারে এই অ্যাঙ্গেলটা যেটা হবে, এই অ্যাঙ্গেলটাও সেটা হবে, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে
আর ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি? আর ইকুয়ালস টু 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি। হ্যাঁ তাহলে এখানে কি বসবে? 1 ইন্টু সাইন 60 ডিগ্রি, আর মিউ টু বা মিউ টুর ভ্যালু যা বসাবে বসাবি, টু সাইন অফ আই। ওকে, এবারে তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল তুই এখান থেকে পেয়ে যাবি। মিউটুর ভ্যালু কি? 4/3 ইন্টু সাইন আই, দ্যাট ইজ ইকুয়ালস টু √3/2। সো এখান থেকে কি হয়ে যাবে? সাইন অফ আই ইকুয়ালস টু কি হয়ে যাবে? 3√3/8, তাই তো? তাহলে এখান থেকে আই ইকুয়ালস টু সাইন ইনভার্স 3√3/8। তাহলে এখন তুই কি পেয়ে গেলি? এই অ্যাঙ্গেলটা এতক্ষণ পরে পেলি, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা এতক্ষণ পরে পেলি। তাহলে এই অ্যাঙ্গেলটা এতক্ষণ পরে পাওয়ার পরে তুই তাহলে 90 ডিগ্রি মাইনাস ওটা করলে এই অ্যাঙ্গেলটা পাবি, হ্যাঁ কি না? তাহলে আই এর ভ্যালু ফার্স্টে এখানে ক্যালকুলেট করে বের কর না। আছে তোদের কাছে ক্যালকুলেটর? ক্যালকুলেটর আছে না আমি খুলবো? এখন নেই। 3√3 ডিভাইডেড বাই 8, হুম এবারে হচ্ছে 0.649। হুম সো এখানে দাঁড়াচ্ছে আই ইকুয়ালস টু সাইন ইনভার্স 0.649। তাহলে এবারে ইনভার্স মানে সাইন অফ 0.649, তাহলে আই ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 40 ডিগ্রির কাছাকাছি, 41 ডিগ্রি অ্যাকচুয়ালি, ঠিক আছে? হুম 40.5 ডিগ্রি, ঠিক আছে? হুম হলো। হুম তাহলে আই এর ভ্যালু দাঁড়ালো, এটার ভ্যালু দাঁড়ালো 40.5। তাহলে এটা কি হয়ে যাবে? ইকুয়ালস টু -90, তার মানে -49.5। তাহলে এখন থিটার ভ্যালু পেয়ে গেলি, থিটার ভ্যালু যেটা পেয়ে গেলি সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আই, তো দ্যাট ইজ ইকুয়ালস টু 49.5 5 ডিগ্রি ডিগ্রি। হ্যাঁ। তাহলে থিটা ইকুয়ালস টু পেয়ে গেলি 49.5 ডিগ্রি। ওকে, হুম আচ্ছা, কি জিজ্ঞেস করেছে কোয়েশ্চেনে? প্রকৃত নতির পরিমাণ নির্ণয় করো। তাহলে হ্যাঁ প্রকৃত নতির পরিমাণ যেটা নির্ণয় করবি সেটা তার মানে কোনটা না, এই যে এই অ্যাঙ্গেলটাই বের করবি। হুম তো ব্যাস সেটা দেখ সেভাবে অ্যাকচুয়ালি এটা করে আসছে কিনা। হারমিট মানে কি বলতো? হারমিট মানে কি বলতো, মনে আছে? জাস্ট এ সেকেন্ড, আমি একবার দেখে নিই, ক্রস চেক করি। লাইটটা এভাবে এলো, এভাবে চলে গেল, তাহলে এটা হয়ে গেল এই, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে এই, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন হচ্ছে এটা, আর এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এবারে আই এর ভ্যালু এটা আছে। আচ্ছা, তার উপরে এখন এইটা যেটা, এইটা, সো এটা যদি হয় তাহলে এর সাথে এই অ্যাঙ্গেলটা যা হবে এর সাথে এই অ্যাঙ্গেলটা তাই হবে, স্বাভাবিক। সেটাই হচ্ছে তো, ম্যাথামেটিক্যালি তাই হচ্ছে তো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হওয়া উচিত তো, নাকি? যা, কেউ কিছু আর বলে না। হ্যাঁ এটা হ্যাঁ যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এটা যদি এভাবে ক্রস করে তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হওয়া উচিত। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, সো এটা 60 ডিগ্রি হওয়া উচিত, তাহলে 60 ডিগ্রি লিখলাম। আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত বলে দেওয়া আছে? 4/3, 4/3। তো 4/3 থেকে 4/3 ইন্টু সাইন আই, ওখানে হচ্ছে √3/2 ইন্টু 1, তো সাইন আই ইকুয়ালস টু এটা পেলাম, ঠিক করেছি সব কটা, 3√3/8। তাহলে হ্যাঁ 3
3√3 ভাজিত 8, তাহলে সরি ভাজিত 8, তাহলে 0.649, সাইন ইনভার্স 0.649 করলে কি হয়? সাইন ইনভার্স 0.649 করলে 40 পয়েন্ট সামথিং এর কাছাকাছি আসছে। তাহলে এইটা যদি 40 পয়েন্ট সামথিং আসে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত বের করতে? হ্যাঁ ঠিক আছে, ঠিকই করেছে। আর এইটা করে কি কত ভ্যালু আসছে একবার দেখ না। এখানে মিউ এর ভ্যালু কত? 4/3। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? 3√3/4। তাহলে এখানে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স কত হয়ে যাচ্ছে? এই এক সেকেন্ড, না না না, ট্যান থিটা ইকুয়ালস টু, ভুল করলাম তো। ট্যান থিটা ইকুয়ালস টু 4/3√3। হ্যাঁ 4/3√3 তো 4/3√3। তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 4/3√3। তাহলে এখান থেকে 4 ডিভাইডেড বাই 3√3, তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 0.769। তাহলে 0.769 যদি হয়, তাহলে এই যা, সরি, ট্যান ইনভার্স 0.769, থিটার ভ্যালু কিন্তু আসছে এখানে 37.56। আলাদা কেন আসছে? বাট মেথড তো দুটোতেই সেম। কি ভুল করছি ভাই? তোর ভেতরে কত এসেছিল? সাইন ইনভার্স 3/8, তো ওইটার ভ্যালু কত? এক তো তোরটা আসাই উচিত নয়, কি করে আসছে আমি সেটাও তো জানি না। 0.375, সাইন ইনভার্স 0.375 তো আসছেই না, ছাড়, ওটা তো ভুলই হচ্ছে। ভুল পুরাপুরি। কিন্তু যেটা অ্যাপারেন্ট ডেপথ আচ্ছা স্যার, ভার্সেস আপনি সায়েন্স 60 কেন লিখছেন? সাইন 60, কারণ এইখানে এই যে এইটা 30 ডিগ্রি বলে দেওয়া আছে তো। হ্যাঁ। তো এইটা পুরোটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা আচ্ছা। এইটা যদি 60 ডিগ্রি হয়, তো তাহলে যখন এই লাইনটাকে এইভাবে একটা লাইন ক্রস করছে, এটা যদি আর হয়, এটাও আর হওয়া উচিত। তাহলে এটা আর হলে এটা আর, তাহলে আর এর ভ্যালু 60 ডিগ্রি পেয়ে গেলাম। এটা হওয়া উচিত। এটা 30 হলে এটা 30, এটা 60। হ্যাঁ, তাহলে আমরা 30 ধরে করছি বলে এই জন্য হয়েছে। হ্যাঁ, বাট স্টিল ওটা তো মানে ওটা তো ধরাই, মানে কোনোভাবেই ওটা ধরা উচিত নয়। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল ঠিক আছে, দাঁড়া, এই মেথডটা ফার্স্টে বুঝেছিস কিনা আমি দেখছি। ওটা স্নেলস ল ইউজ করে কেন এলো না আমি সেটাই দেখছি। এই মেথডটা বুঝেছিস কিনা সেটা আগে বল। এখানে কি করলাম? না, এখানে করলাম যে যখন আমরা বি বিপিসি ড্যাশ এই ট্রায়াঙ্গেলটা নিলাম, সেখানে পিসি ড্যাশ ইকুয়ালস টু কি না, পিসি ড্যাশ ইকুয়ালস টু বিপি/√3 বেরোলো। ঠিক আছে। আচ্ছা, আমি বুঝেছি কেন আসছে না। ওকে, ওয়েট। তো এরপরে কি হয়েছে, তারপরে আমি কি করলাম, এই ট্রায়াঙ্গেলটা নিলাম, সেখানে আমি কি করলাম না, এখান থেকে পিসি ভ্যালু বের করলাম বিপি ট্যান থিটা, দেন সেখান থেকে মিউ ইকুয়ালস টু অ্যাকচুয়াল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ বের করলাম। দেন
অ্যাকচুয়াল ডেপথ যেটা সেটা হচ্ছে পিসি, আর অ্যাপারেন্ট ডেপথ হচ্ছে পিসি ড্যাশ। তাহলে আমরা সেটাই বসালাম, ভ্যালু গুলো বসিয়ে দিলাম, সেখান থেকে মিউ ইকুয়ালস টু যা বসানোর বসালাম, এবং সেখান থেকে থিটা ইকুয়ালস টু 37.56 ডিগ্রি এসেছে। ওকে, কেন এটা হলো না, এক্স্যাক্টলি অ্যাকিউরেট কেন আসছে না, অলদো মেথড কিন্তু সেমই আছে, কেন এই ভ্যালুটা আসছে না সেটা শোন। সেটা হচ্ছে আমরা এই যে লাইট এভাবে বেরিয়ে যাচ্ছিল, দেন সেখানে একটা কনসিডারেশন করেছিলাম। কি কনসিডারেশন? আমরা ধরে নিয়েছিলাম এই পি বিন্দু আর বি বিন্দুর মধ্যেকার যে ডিস্টেন্স সেটা হচ্ছে টেন্ডস টু জিরো। সেই কনসিডারেশনটা করেছিলাম, সেইটা থেকে আমরা এই ইকুয়েশনটা পেয়েছি। ওকে, তো যদি যদি বলিস যে ম্যাথামেটিক্যালি কোনটা কারেক্ট হচ্ছে, তাহলে স্নেলস ল কারেক্ট হচ্ছে, ঠিক আছে, এই মেথডটা কারেক্ট। ওকে, বাট এখন ইকুয়েশন ডিমান্ড তো ওইটা আসছে আর কি। বোঝাতে পারলাম? হ্যালো? হ্যাঁ, কি, কেন আলাদা আসছে? কেন আলাদা আসছে বললাম না, এই এই যে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি প্রুফ করেছিলাম, ওই প্রুফ করানোর সময়, এক সেকেন্ড, তো হ্যাঁ যেটা বললাম, যে এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি সেখানে কনসিডারেশন আমরা করেছিলাম বি অ্যান্ড পি ইজ সেম। তো ওই কারণেই মেবি এখানের যে ভ্যালু আর এখানের যে ভ্যালু আলাদা এসছে। বাট তোরা যদি এই মেথডে করিস তাহলে কিন্তু মোর অ্যাকিউরেট আসছে, ঠিক আছে, বাট স্টিল সেই সময় যা ইকুয়েশন যদি যেটা মনে আছে সেটাই করবি, ঠিকই আসবে আশা করছি। আচ্ছা, আর কি টপিক বাকি আছে দেখ না। আর কি টপিক বাকি আছে রিফ্রাকশন থেকে দেখ। ও, আগেরটা কমপ্লিট হলো না তো। আগের অঙ্কটাতে কি হচ্ছে তাহলে, না, ফার্স্ট অফ অল যখন এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্টটা কি হচ্ছে ফার্স্টে, এখানের যে বিভেদ তল, সেই বিভেদ তলে কি হচ্ছে না, ফার্স্টে এখানে আপতিত হলো, দেন সেখান থেকে কি হচ্ছে একটু বেন্ড করছে, তাহলে সেখান থেকে এখানে এলো, দেন এখান থেকে যখন লাইট আবার গেল, দেন লাইট গিয়ে আবার একটু বেন্ড করছে, তাহলে সেখান থেকে এইরকম জায়গায় মনে হলো, তাহলে দুবার, তার মানে আপাত সরণ ঘটলো। তো দুবার যদি আপাত সরণ ঘটে, ও আচ্ছা, এবার পারবো। তাহলে ফার্স্টে এ তলের জন্য, মানে এটা যদি এ 1 নম্বর মিডিয়াম হয়, এটা যদি 2 নম্বর মিডিয়াম, ফার্স্টে 1 নম্বর মিডিয়ামের জন্য আপাত সরণ বা যে অ্যাপারেন্ট ডেপথ ফার্স্টে বের করবি, দেন আমরা কি করব না, আমরা সেকেন্ড মিডিয়ামের জন্য অ্যাপারেন্ট ডেপথ বের করবো, দিয়ে দুটোকে অ্যাড করে দেবো। ঠিক আছে, ট্রাই করবি ওটা। আরেকটা কি অঙ্ক করবি না নিজেরা ঘরে প্র্যাকটিস করবি? রিফ্রাকশনের তো আর কিছু বাকি নেই, শেষ। ঠিক আছে, তাহলে রিফ্রাকশনের শেষ। রিফ্রাকশনে যদি শেষ হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, রিফ্রাকশন অবধি হয়েছে, আর একটা প্রিজম পড়ার পরে একটা পরীক্ষা দেবো, ঠিক আছে, ওটা কোয়েশ্চেন আছে অলরেডি। তো ঠিক আছে, একটু ভালো করে পড়বি।
ওকে, ঠিক আছে। আজকে পরের দিন রবিবার ফার্স্টে, তোদের রবিবার কখন থেকে টাইম হয়? রবিবার কখন টাইম হবে? আমাকে তো যখন বলবো মানে 7টা থেকে, সন্ধ্যা 7টার পর থেকে এরকম। তাহলে ফার্স্টে কিছুক্ষণ সৌমদীপ পড়ে, তো কোথায় পড়া টড়া থাকে। সৌম্যদীপ বসে পরীক্ষা দিবি। আগে ফার্স্টে কিছুক্ষণ পড়াবো, তারপরে পরীক্ষা দিবি। স্যার রবিবার দিন নাও পড়তে পারি। এই রে, তো কবে পড়বি বল? শনিবার, না শনিবার একটুটাও হবে না। হ্যাঁ, শুক্রবার, শনিবার একটু টাইম না। শুক্রবার মানে হ্যাঁ, কালকে। কালকে কালকে হতে পারে। দুপুরে নয়, দুপুরে আমারও হচ্ছে না, সন্ধ্যাবেলায় তো যদি কালকে হয়। সোমবার পর। সন্ধ্যা তো স্যার সমীর স্যারের কাছে 5টা থেকে পড়া আছে। আরে কটা? 7:30টার পর সাপোজ এখন 7:10-15 বা 7:30টার মধ্যে যদি ছেড়েও দেবে, 8টা 8:30 থেকে করলে। তারপর তো আমার টিউশন আছে, যে আমি স্যারের কাছ থেকে টিউশন পালিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। সোমবার কখন হবে? সোমবার 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 7টা থেকে করতে পারেন। 7টা নয়, সন্ধ্যা। 7:30। না, তোরা যদি সোমবার, তাহলে পরীক্ষা দে সোমবার দুপুরবেলা। পরীক্ষাটা নিতে পারি, আমি পড়াতে পারবো না। তোরা পরীক্ষাটা দিচ্ছিস সেটা আমি দেখতে পারি, আমার সামনে বসে পরীক্ষা দিচ্ছিস তোরা। স্যার সোমবার দিন স্কুল যাবো। ও, তাহলে তো আচ্ছা, যাই হোক, তোরা দুজনে ডেট সন্ধ্যার দিকে ফিক্স হবে করে নি, আমাকে। সন্ধ্যার দিকে। পড়ানোর জন্য সন্ধ্যাবেলা, ঠিক আছে, সন্ধ্যাবেলা আমার একটা পড়ানো থাকে। ও, তাহলে স্যার মঙ্গলবার দিন আপনি তাহলে পরীক্ষাটা দিয়ে দিন, সোমবার দিন দরকার হয় পড়ে দিবেন। ঠিক আছে, তাহলে সোমবার 1-1.5 ঘন্টা আমি পড়ানোর জন্য দিতে পারি সন্ধ্যাবেলা, কিন্তু সন্ধ্যাবেলা পরীক্ষা নিতে পারবো না। পরীক্ষাটা তাহলে স্যার কোনটা মঙ্গলবার নে। পরীক্ষা দিবেন? হ্যাঁ, যবে মঙ্গলবার দিন। পরীক্ষা, আমি কি বলছি, পরীক্ষা দুপুরবেলা যখন খুশি দে, আমার কোনো অসুবিধা নেই। হুম, তোরা তো পরীক্ষা দিয়ে আমাকে পড়াতে হবে না, তো আমি আমার কাজ করতে হ্যাঁ। পারবো, তো সেইটা ঠিক আছে, কিন্তু পড়াতে পারবো না আমি দুপুরবেলাটা। তো সেইটা তোরা ঠিক যবে আছে। পরীক্ষা দিতে চাইবি পরীক্ষা দে, এবং টাইম ধরে দিবি, ঠিক আছে? ও মানে কি রিটেন কোশ্চেন না এমসিকিউ? স্যার কোন রিটিন এখন কোশ্চেনগুলো কোনো নেবেন? রিটিন, আমি এই তো প্রথম দুটো চ্যাপ্টার, আচ্ছা ঠিক আছে। প্রথম দুটো চ্যাপ্টারই এমসিকিউ? কেন এমসিকিউ নিব? বোর্ড পরীক্ষা হ্যাঁ। টাইপের, বোর্ডের পরীক্ষা তো ও বলছি না। আচ্ছা আচ্ছা। ও হুম, ঠিক আছে।